কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বাড়িতে পড়ালেখা খুব ভালোভাবে করছো। আগের ক্লাসে আমরা যেটা সান্দ্রতা সম্বন্ধে জেনেছিলাম, ঠিক আছে। আজকে আমরা সান্দ্রতা পরের পার্ট বলতে পারো যে প্রবাহীর ক্ষেত্রে প্রবাহীর হার এবং বার্নৌলির উপপাদ্য সম্বন্ধে জানবো। তাহলে প্রথমে আমরা যেটা জানবো যে আগে আমরা জেনে নিই আদর্শ তরল। প্রধানত এই সমস্ত যে বার্নৌলির উপপাদ্য কিংবা প্রবাহীর হার সেগুলো আদর্শ তরলের ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়। তাহলে আমরা জানি আগে আদর্শ তরল কাকে বলা হয়। আদর্শ তরল প্রধানত সেগুলো যাদের ক্ষেত্রে কোনো সান্দ্র বল কাজ করে না, অর্থাৎ যারা অসান্দ্র, যারা অসংনম্য, অর্থাৎ যাদেরকে সংকোচিত করা যায় না, যাদের আয়তন সংকোচিত করা যায় না। ওকে, এবং এদের যদি আমরা গতিবেগ পরিলেখ অঙ্কন করি তাহলে সেটা একটা সমতল হবে। গতিবেগ পরিলেখ কি, ধরো এখানে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে ওর যে গতিবেগ সেটাকে একটা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়, যেখানে তীর চিহ্ন দৈর্ঘ্যটা তার মান এবং দিক, যেদিকে প্রবাহিত সেই দিকটা একটা দিক নির্ণয় করছে। ওকে, এবার ধরো এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে যে সমস্ত এর গতিবেগগুলো হচ্ছে, ওকে, সেই গতিবেগগুলোর শীর্ষবিন্দুগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে যদি সেটা একটা সমতল হয় তাহলে আমরা সেটাকে তার গতিবেগ পরিলেখ বলবো। ওকে, বা এর শীর্ষবিন্দুকে যোগ করি যদি আমরা, তাহলে যেই তলটা পাবো সেটাকে গতিবেগ পরিলেখ বলা হয়। যদি সেটা আদর্শ তরল হয় তাহলে তার গতিবেগ পরিলেখটা কিরকম হবে? সমতল হবে। ওকে, এবার আমরা যেটা দেখবো যে তরলের প্রবাহীর হার কাকে বলা হয়। দেখো, প্রত্যেক সেকেন্ডে কোনো একটা তরলে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকেই তার প্রবাহের হার বলা হয়। এবার প্রবাহের হার যদি ক্যালকুলেট করি আমরা, ওর রাশিমালাটা যদি চাই, ধরো আমাদের ক্ষেত্রে একটা কোনো নল আছে যার ক্ষেত্রফল আলফা। ওকে, আলফা ক্ষেত্রফলের কোনো একটা নল দিয়ে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে। এবার এর ক্ষেত্রফল আলফা, আমরা যদি ধরি যে এর মধ্যে যেই তরল প্রবাহিত হচ্ছে তার গতিবেগ ভি। গতিবেগ ভি মানে কি? প্রত্যেক সেকেন্ডে যে ওই তরলটা ভি দৈর্ঘ্য কভার করছে। নর্মালি কি দেখো, ভি ইকাল টু কত? গতিবেগ মানে এক্স বাই টি। তার মানে আবার গতিবেগকে আমরা এইভাবে বলতে পারি না, যদি টাইম ইকুয়াল টু 1 হয়, যদি টি ইকুয়াল টু 1, তার মানে কি ভি ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাই তার গতিবেগ। ওকে, তাহলে দেখো এই যে নলটা আছে তার মধ্যে যে তরলটা প্রবাহিত হচ্ছে এক সেকেন্ডে সেটা কতটা দূরত্ব যাচ্ছে সেটা তার গতিবেগ, অর্থাৎ ভি দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো এই ভি, এই যে এর মধ্যে যে তরলটা প্রবাহিত হচ্ছে এক সেকেন্ড পরে সেটা একটা আলফা ক্ষেত্রফল বিশিষ্ট এবং ভি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কি চোঙ তৈরি করছে। তাহলে এই যে চোঙের আয়তন কি করা হয়? চোঙের আয়তন হয় তার ক্ষেত্রফল ইন্টু তার দৈর্ঘ্য। তাহলে এখানে তার ক্ষেত্রফল আলফা এবং দৈর্ঘ্য ভি, তাহলে এটাই হয়ে যাবে এক সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার কি, এটা হয়ে গেল তার তরল প্রবাহের হার, বা এক সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার আয়তন। এবার যদি আমাদের যেই তরলটা প্রবাহিত হচ্ছে তার যদি ধরো ঘনত্ব রো হয়, যদি ঘনত্ব রো হয় তাহলে প্রত্যেক সেকেন্ডে যদি এর ঘনত্ব, যে তরল প্রবাহিত হচ্ছে তার ঘনত্ব যদি রো হয়, তাহলে প্রত্যেক সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত হবে? রো আলফা ইন্টু ভি। কারণ দেখো আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান কত? ঘনত্ব ইন্টু আয়তন। এখানে আলফা ইন্টু ভি ওর আয়তন এবং রো তার ঘনত্ব, তাহলে এটা হয়ে যাবে যে তরল প্রবাহিত হচ্ছে তার ভর। ওকে, এবার আমরা যেটা দেখবো যে ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার সমীকরণ কাকে বলে? যদি কোনো তরলের শান্ত এবং ধারারেখ প্রবাহ হয় তাহলে সেই নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রত্যেক একটি নির্দিষ্ট সময়ে একই পরিমাণ তরল কিন্তু প্রবাহিত হবে। কিরকম? দেখো এরকম ধরনের আমার কাছে তো কোনো নল আছে, ধরো এরকম ধরনের একটা নল আছে, যদি এরকম ধরনের নল থাকে এবং এর মধ্যে যেই তরল প্রবাহিত হচ্ছে সেই তরলের প্রবাহ যদি শান্ত প্রবাহ হয় তাহলে এর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট সময় পরে সমান পরিমাণের তরল কিন্তু প্রবাহিত হবে। এবার ধরো এই যে তরলের এখানটা যেখানে আছে এখানকার যদি ক্ষেত্রফল আলফা হয়, এটার ক্ষেত্রফল ধরো আলফা 2, এখানে যখন তরল প্রবাহিত হচ্ছে তার গতিবেগ v1, এখানে যখন প্রবাহিত হচ্ছে তার গতিবেগ v2, এবং এর মধ্যে দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে এখানেও যে তরল প্রবাহিত হচ্ছে এখানেও সেই তরল প্রবাহিত হচ্ছে, একই তরল। তাহলে এই তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে দেখো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে তার ভর কত হবে? আলফা 1 v1 রো, যেটা আগে আমরা ক্যালকুলেট করব।
করলাম। আর এই পয়েন্টে যে তরল যখন প্রবাহিত হচ্ছে তার ভর কত হবে, আলফা টু ভি টু ইন্টু রো। তাহলে এই দুটো ইকুয়াল হবে ধারাবাহিকতার সমীকরণ, যে বিভিন্ন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে সমান পরিমাণ তরল প্রবাহিত হবে। তাহলে আলফা ওয়ান ভি ওয়ান রো, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তরল যাচ্ছে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সমান পরিমাণ তরল প্রবাহিত হবে, অর্থাৎ আলফা ওয়ান ভি ওয়ান রো ইকুয়াল টু আলফা টু ভি টু রো। তাহলে দেখো দুদিক থেকে রো রো কেটে যাচ্ছে, তাহলে আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু আলফা টু ভি টু, বা এটাকে কি বলতে পারি যে আলফা ভি ইকুয়াল টু ধ্রুবক। ওকে, আলফা ইন্টু ভি ধ্রুবক। তার মানে দেখো আলফা ইন্টু ভি ধ্রুবক, বা আলফা, বা এইভাবে বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু 1/α, অর্থাৎ ভি আলফার সঙ্গে কিন্তু ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে কি হয়ে যাবে, তাহলে গতিবেগ কমে যাবে, আর ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে কিন্তু গতিবেগ বেড়ে যাবে। যেমন দেখবা যে তোমরা লক্ষ্য করে থাকবা কোনো পাইপের মধ্যে দিয়ে, পাতলা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, আমরা যদি পাইপের সামনেটাকে চিপে ধরি তাহলে তার ক্ষেত্রফল কমে যায় এবং তখন দেখবা জলের গতিবেগ কিন্তু বেড়ে যায়। যখন গাড়ি টাড়ি ধোয়া হয় তখন দেখবা নলের সামনেটা কিন্তু অনেক ছোট ছিদ্র করে রাখা হয়, যাতে সেখানকার ক্ষেত্রফল কম হয় এবং গতিবেগ বেড়ে যায়। ওকে, তাহলে এটা ছিল ধারাবাহিকতার সমীকরণ। এবার আমরা যেটা দেখব বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য কি বলে, যে কোনো একটা তরলের যদি মধ্যে দিয়ে শান্ত প্রবাহের কোনো একটা তরল প্রবাহিত হয় তাহলে সেই তরলের জন্য তার স্থিতিশক্তি, গতিশক্তি এবং তার চাপ শক্তির মান সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ কোনো তরলের গতিশক্তির মান কত হয়, গতিশক্তির মান হয় হাফ অফ এম ভি স্কোয়ার, তার স্থিতিশক্তির মান কত হয় এম জি এইচ, এবং তার চাপ শক্তি পিভি, এটার মান সবসময় হবে কি ধ্রুবক। ওকে, এটাই হলো কি বার্নৌলির উপপাদ্য, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম জি এইচ প্লাস পিভি ইকুয়াল টু ধ্রুবক। এটাকে দেখো যদি আমরা ভি দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, বাই ভি হলে এখানে ভিভি কেটে গেল। এখানে দেখো আবার এম বাই ভি মানে কত, রো, তার ঘনত্ব, তাহলে এখানে হাফ অফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। আবার এটাকে যদি রো জি দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, হাফ অফ ভি স্কোয়ার বাই, একটা রো কেটে গেল তাহলে নিচে পড়ে থাকলো জি, প্লাস এখানে কেবলমাত্র রো, প্লাস এখানে পি বাই রো জি, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার আমাদের এই যেই মানটা সেটাকে বলা হয় প্রবাহীর গতিবেগ শীর্ষ, গতি শীর্ষ, এটাকে বলা হয় রো, যেটা রোকে বলা হয় তার চাপ শীর্ষ। ওকে, সরি, এটা রো, ওইখানে রো জি কেটে গেলে এখানে এইচ পড়ে থাকবে, সরি এখানে এইচ পড়ে থাকবে, এইচকে বলা হয় উচ্চতা শীর্ষ, এবং পি বাই রো জি যেটা সেটাকে বলা হয় চাপ শীর্ষ। তাহলে এইটাই হলো আমাদের বার্নৌলির উপপাদ্য। এবার যদি আমরা বার্নৌলির উপপাদ্যর প্রমাণ দেখি, দেখো বার্নৌলির উপপাদ্য যেটা, সেটা শক্তির সংরক্ষণ থেকে কিন্তু নির্ণয় করা যায়। শক্তির সংরক্ষণ কি বলে, যে আমরা কিন্তু কোথাও কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কোনো বস্তুর মধ্যে টোটাল বা মোট যে শক্তি সেটার পরিমাণ সবসময় ধ্রুবক থাকে। তাহলে আমরা দেখো কল্পনা করলাম যে এরকম কোনো একটা নল আছে যার মধ্যে দিয়ে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে। ওকে, এরকম একটা তরল আছে যার মধ্যে দিয়ে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্ট ধরো এখান থেকে H1 উচ্চতায় আছে, এটা এখান থেকে H2 উচ্চতায় আছে। এখানে যে তরল আছে তার গতিবেগ v1, এখানে যে তরল প্রবাহিত হচ্ছে তার গতিবেগ v2, এখানে যে তরল আছে তার চাপ p1 এবং এখানে যে তরল আছে তার চাপ p2। তাহলে এই দুটো তরলের মধ্যে দিয়ে টোটাল কি কোন একটা তরল প্রবাহিত হচ্ছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তির মান কত হবে দেখো, সেখানে মান হবে হাফ অফ এম v1 স্কোয়ার প্লাস এম জি h1 প্লাস p1, এটা এখানকার শক্তি। আবার দেখো এখান থেকে এটা যেহেতু আদর্শ তরল, তাহলে এখানে যে পরিমাণ ভরের তরল ঢুকছে এখান দিয়েও সেম পরিমাণ ভরের তরল বেরাবে, তাহলে সেখানে ভর কত হবে m। তাহলে সেখানে যদি আমরা বসাই বি পয়েন্টে শক্তির মান কত হবে, হাফ অফ এম v2 স্কোয়ার প্লাস অফ এম জি h2 প্লাস p2। তাহলে শক্তির সংরক্ষণ অনুযায়ী কি আমরা এর মধ্যে টোটাল পরিমাণ শক্তি যেটা সবসময় ধ্রুবক থাকবে, তাহলে এ বিন্দুর টোটাল শক্তি আর বি বিন্দুর মধ্যে টোটাল শক্তির পরিমাণ কি হবে, একই থাকবে। তার মানে এ বিন্দুর টোটাল শক্তি হাফ অফ এম v1 স্কোয়ার প্লাস এম জি h1 প্লাস p1। ওকে,
এখানে আয়তন থাকবে P1 V1, এটা P1 V2, V1 V2 ওর আয়তন যেটা আমরা দিতে ভুলে গেছিলাম। এবার যদি আয়তন দিয়ে ভাগ করে দিই, ওকে, বা এরকম করতে পারি আমরা যে ওদের যেটা আয়তনকে আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি, এটা জানি, ওকে। আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, বা ভি ইকুয়াল টু কত, তাহলে ভি ইকুয়াল টু হবে এম বাই রো। এখানে যেটা আয়তন, এখানেও তাহলে আমরা বসালাম এম বাই রো, এখানেও এম বাই রো। দেখো যেহেতু যেই তরল প্রবাহিত হচ্ছে তার ভর এক এবং ঘনত্ব এক, তাহলে দুটোর ক্ষেত্রে এম বাই রো, তাহলে এখানে থাকলো P1 এম বাই রো, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, ভি বিন্দুতে টোটাল শক্তি, তাহলে হাফ অফ এম V2 স্কোয়ার প্লাস এম জি H2 প্লাস P2 এম বাই রো। এবার দুদিকেই যদি আমরা এম বাই জি দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো কত হবে, হাফ অফ, এখানে এম এম কাটলো, তাহলে V1 স্কোয়ার বাই জি প্লাস এখানে এম জি কেটে যাবে, তাহলে H1 প্লাস P1 এম বাই রো, তাহলে এখানে পড়ে থাকবে জাস্ট P1, ওকে। ওখানে যেটা পড়ে থাকবে P1 বাই রো জি ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ অফ V2 স্কোয়ার বাই জি প্লাস এখানে এম জি কাটা গেল, তাহলে পড়ে থাকলো H2, এখানে P2 বাই রো জি, ওকে। তাহলে দেখো হাফ অফ V1 স্কোয়ার বাই জি প্লাস H1 প্লাস রো P1 বাই রো জি ইকুয়াল টু হাফ অফ V2 স্কোয়ার বাই জি প্লাস H2 প্লাস রো 2 বাই জি। এটা আমরা কোথায় থেকে পেলাম, শক্তির সংরক্ষণ থেকে। এবার দেখো একই রাশির সঙ্গে একই রাশির যোগ হয়, যেমন দৈর্ঘ্যের সঙ্গে সবসময় দৈর্ঘ্যের যোগ হবে, ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফলের যোগ, গতিবেগের সঙ্গে গতিবেগের যোগ। তেমনই আমরা গতিবেগের সঙ্গে যেমন দৈর্ঘ্যের যোগ করতে পারি না, কিংবা তার মান ইকুয়াল হয় না। তাহলে দেখো এদিকে যে এটা যেটা আছে সেটা গতিবেগ, এদিকে তাহলে কে গতিবেগ আছে, কেবলমাত্র এই গতিবেগ আছে। এদিকে এটাই একটা উচ্চতা, এদিকে এটা উচ্চতা, এদিকে এটা প্রেশার, এদিকে এটা প্রেশার বাই রোজি। তাহলে যেহেতু এই কোয়ান্টিটিগুলো একই টাইপের, তাহলে এই হাফ অন V1 স্কোয়ার বাই রোজি ইকুয়াল টু এই মানটা হতে হবে, আবার H1 এর সঙ্গে H2 হতে হবে, বা P1 বাই রোজির সঙ্গে P2 বাই রোজি হতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাদের গতিবেগের মান যেটা হাফ অফ ভি স্কোয়ার বাই জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি, এটা কিন্তু ধ্রুবক। যেহেতু হাফ এই প্রথম আগে যেটা ছিল পরেও একই থাকছে, তার জন্য এটাকে আমরা বলতে পারি যে ধ্রুবক, যেহেতু পরিবর্তন হচ্ছে না, ওকে। তাহলে হাফ অফ ভি স্কোয়ার বাই জি ইকুয়াল টু এইচ প্লাস পি বাই রো জি, যেটাই হলো বার্নৌলির উপপাদ্য, ওকে। এটা তাহলে শক্তির সংরক্ষণ থেকে বার্নৌলির উপপাদ্যের প্রমাণ। আমরা দেখো বার্নৌলির উপপাদ্যকে কাজে লাগিয়ে কিন্তু কোনো একটা তরলের কোনো একটা বিন্দুতে তার চাপের মানও বের করতে পারি। কীরকম, ধরো এটা আমাদের কোনো একটা তরল তল আছে, ওকে, এটার মধ্যে কোনো একটা তরল আছে। এবার আমরা কি করলাম, যে এই যে তরলটা আছে সেটার তরল তল থেকে নিচের বিন্দুর উচ্চতা হলো ধরো H1। আমরা এখানে এই বিন্দুতে কোনো একটা ভিতরের কোনো একটা বিন্দুতে প্রেসার বের করব। এখান থেকে নিচের উচ্চতা কত, সেটার উচ্চতা হলো H2, ওকে, সেটার উচ্চতা হলো H2। ওপরের তল যেটা সেটাকে আমরা বললাম এ বিন্দু, তলার যে পয়েন্টটা সেটা হলো বি বিন্দু। তাহলে বার্নৌলির উপপাদ্য অনুযায়ী ওপরের টোটাল শক্তি আর এই এ পয়েন্টের টোটাল শক্তি আর বি পয়েন্টের টোটাল শক্তি কী হবে, একই হবে। এবার যদি আমরা প্রেসার দেখি, তাহলে দেখো এই উপরিতলে প্রেসার যেটা পড়ছে সেটা এ বিন্দুতে যেটা চাপ সেটা কেবলমাত্র বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে আমরা বড় হাতের পি দিয়ে ডিনোট করলাম। বি বিন্দুতে যেটা চাপ সেটা হলো বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই উচ্চতার যেই তরল আছে তার চাপ, এই বিন্দুর ওপরে যেই তরল আছে তার যে ওজন তার জন্য প্রযুক্ত চাপ। তাহলে সেটা আমরা ধরলাম বায়ুমণ্ডলীয় চাপ প্লাস স্মল পি, যেটা এই উচ্চতা এর ওপরে যে পরিমাণ জল আছে তার জন্য প্রযুক্ত চাপ। তাহলে এবার আমরা যদি বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করি, এ বিন্দুতে দেখো এ আর বি বিন্দু যেহেতু দুই বিন্দুতে তরল স্থির আছে, তাহলে এদের গতি শক্তির মান কত হবে, 0। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথম ওর চাপ শক্তির মান কত ছিল, পি বাই রো জি, এটা এ বিন্দুতে যদি আমরা অ্যাপ্লাই করি পি বাই এ বিন্দুতে চাপ কত পি, তাহলে পি বাই রো জি প্লাস
এ বিন্দুর উচ্চতা কত, উচ্চতা h1 ইকুয়াল টু বি বিন্দুতে ওর চাপ, চাপ শক্তির মান, তার মানে বি বিন্দুতে চাপ ছিল পি প্লাস পি বাই কত রোজি প্লাস তার উচ্চতা শক্তি, উচ্চতা কত h2। ওকে, বা দুদিকে যদি রোজি দিয়ে আবার গুণ করি তাহলে কত দাঁড়াবে দেখো, পি প্লাস h1 রোজি ইকুয়াল টু পি প্লাস পি প্লাস h2 রো জি। ওকে, তাহলে দেখো দুদিক থেকে ক্যাপিটাল পি এর যেটা মান পি পি কাটা গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম h1 রো জি ইকুয়াল টু পি প্লাস h2 রো জি, বা স্মল পি এর মান হবে h1 রো জি মাইনাস h2 রো জি। এখান থেকে যদি রো জি কমন নিই তাহলে পড়ে থাকবে h1 মাইনাস h2 রো জি, বা h1 মাইনাস h2, তাহলে কোন উচ্চতাটা তরল তল থেকে এর গভীরতাটা সেটা যদি h হয় তাহলে h1 মাইনাস 2 ইকুয়াল টু h, তাহলে সেটার ভ্যালু হবে h রো জি। দেখো নর্মালি আগে যখন আমরা পড়েছিলাম তখনও কিন্তু ক্যালকুলেট করেছিলাম যে তরলের কোনো একটা গভীরতায় h গভীরতায় তার প্রযুক্ত প্রেশারের মান কত হয়, চাপের মান কত হয়, h রো জি, যেটা এখান থেকে কিন্তু আমরা বার্নৌলির উপপাদ্য থেকেও ক্যালকুলেট করতে পারলাম। দেখো বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে কিন্তু আমরা অনেক বাস্তবে কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন খুব জোরে যদি ঝড় হয় তাহলে দেখবা বাড়ির টিনের বাড়ি যেগুলো সেগুলোর ছাদ উড়ে যায়, সেটার আমরা ব্যাখ্যা কিন্তু বার্নৌলির উপপাদ্যের সাহায্যে করতে পারি। ধরো এটা কোনো একটা বাড়ির টিন আছে, এবার উপর দিয়ে খুব জোরে বায়ু প্রবাহিত হচ্ছে, এর উচ্চতা শক্তি যেটা, উচ্চতা তো এখানে পরিবর্তন হচ্ছে না, উচ্চতা ফিক্স, তাহলে এটার ক্ষেত্রে দেখো যে গতি শক্তি আর চাপ শক্তি সেটার মান সবসময় কি হবে, ধ্রুবক হতে হবে। এবার যেহেতু এখানে গতি বেড়ে গেছে, তাহলে গতি শক্তি যেহেতু বেড়ে গেছে তাহলে চাপ শক্তিকে কি করতে হবে, কমতে হবে। গতি শক্তি বেড়ে যায় তাহলে চাপ শক্তিকে কমতে হবে, তাহলেই তো এর মানটা ধ্রুবক থাকবে, নাহলে তো দুটোই বেড়ে যাবে, তাই না? তাহলে যদি এখানে গতি শক্তি বেড়ে যায়, গতি বেড়ে যায়, তাহলে চাপ কমে গেছে, তাহলে দেখো এই ওপরে কিন্তু এখন প্রেশারের মান কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু ভিতরে যেই বায়ু আছে তার তো প্রেশার কি আছে, বেশি আছে, তাহলে ভিতরের বায়ুর প্রেশার কিন্তু এখন বেশি বাইরের তুলনায়, তার জন্য ভিতরের বায়ু এই যেই ছাদ আছে ছাদের উপর কিন্তু নিচে থেকে একটা বল প্রয়োগ করে, যার ফলে ছাদ কিন্তু উড়ে যায়। ওকে, একইভাবে দেখবা, লক্ষ্য করবা যে ট্রেন যখন চলে তখন বলে যে ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়। কেন? যে যখন ট্রেন খুব জোরে যায় তখন ট্রেনের যেহেতু জোরে যাচ্ছে তার আশেপাশের বাতাস যেগুলো সেগুলো খুব জোরে মুভ করছে। এবার যেহেতু ট্রেন জোরে মুভ করছে, ট্রেনের আশেপাশের প্রেশার কি হয়েছে, সেখানকার গতিশক্তি বেড়ে গেছে, তাহলে চাপ শক্তি কমে গেছে। তাহলে এটা যদি ট্রেনের ধার হয়, ট্রেনের এই ধারের কিন্তু যেহেতু গতিবেগ বেশি সেখানকার প্রেশার কম, কিন্তু এই দূরের দিকের যেই বায়ু তার চাপ তো বেশি, তাহলে এখানে কম চাপ আছে, এখানে বেশি চাপ আছে, তাহলে বেশি চাপ থেকে কমের চাপের দিকে বায়ু প্রবাহিত হবে। তাহলে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তাকে ঠেলে ট্রেনে ধাক্কা লেগে যেতে পারে, ট্রেনের দিকে সরে আসতে পারে, চলে আসতে পারে, দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। তার জন্য ট্রেনের খুব কাছে কিন্তু কাউকে দাঁড়াতে বারণ করা হয়। ওকে, এছাড়াও এর অনেক রকম এফেক্ট আছে যেগুলো আমরা বলতে পারি। যেমন পতাকা যদি টাঙানো হয়, দেখবা খুব ফত করে উঠতে থাকে চারিদিকে, ওর গতিবেগ সবসময় চেঞ্জ হতে থাকে, কারণ যখন ওখানে বায়ু প্রবাহিত হয় বায়ুর গতিবেগ সবসময় পরিবর্তন হয়, বায়ুর গতিবেগের মান পরিবর্তন হয়, বায়ুর গতিবেগের মান পরিবর্তন হলে সেখানে প্রেশার চেঞ্জ হয়, তার জন্য এক এক দিকে এক এক রকম প্রেশার পরিবর্তন হতে থাকে এবং তখন পতাকা কিন্তু ওইভাবে উঠতে থাকে। ওকে, এছাড়াও দুটো নৌকা যদি পাশাপাশি প্রবাহিত হয় তারা কাছে চলে আসতে, সেটাকেও আমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে পারি কীভাবে কাছে চলে আসে। ওকে, তাহলে এগুলো আরও কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমরা দেখে নিবা। তো এগুলো যেগুলো ছিল সেগুলো তোমার প্রধানত বার্নৌলির উপপাদ্য এবং তরল প্রবাহের হার সম্পর্কিত সমস্ত আলোচনা। আজকের ক্লাস এই অবধি থাকলো, পরের ক্লাস যখন আসবে তখন আমরা স্থিতিশীল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে?